আসসালামু আলাইকুম। আমি ফাহমিদা রুমকি বলছি ঢাকা ক্যান্টনমেন্ট থেকে। 3A ব্লগ চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগতম। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালের নাস্তা শেষ করে একটা ইলিশ মাছ ভিজিয়ে রেখে এখানে এসে বসেছি, আরাফার বাবার সাথে গল্প করছিলাম। তো এখন কি গল্প করব? বর্তমানে তো দেশের পরিস্থিতি একের পর এক খবর। আসলে সেরকমভাবে আমি হচ্ছে লাইফস্টাইল ব্লগ দেখি না, তো আমার দর্শকরা কি দেখবে? সেজন্যই হচ্ছে লাইফস্টাইল ব্লগে আসা বা ভিডিও বানানো হচ্ছে না। তো এখানে নিজেরাই হচ্ছে নিজেদের মতো করে বেশি করে হচ্ছে নিউজ দেখা হয়, আর এই তো নিজেদের মতো করে গল্প করা চলছিল। তো আমি এখানে এসে বলছিলাম আরাফার বাবাকে যে একটা ইলিশ মাছ ভিজিয়েছি, আপনি যেভাবে খাবেন আপনার পছন্দ মতো রেসিপিতে রান্না করা হবে আজকে, সেই সঙ্গে অনেক ভালোবাসা থাকবে। তো ভালোবাসা কথাটা শুনে তো উনি বুঝে গিয়েছেন, বলছে না আমার এত ভালোবাসার দরকার নেই, তুমি যেই রেসিপিতেই রান্না করবে আমি সেটাই খেয়ে নেব। তো আসলে হয় কি, দুটো মানুষ একসঙ্গে অনেকটা সময় যখন একসাথে থাকে, তো চলতে ফিরতে সবাই সব কিছু বুঝে নেয়। আরাফার বাবা এখন কোন কথা কেন বলছি, কিভাবে বলছি সে বুঝে নেয়। ওদিকে আমিও হচ্ছে কিভাবে বলতে হবে সেটা শিখে গিয়েছি। তো এটাই আর কি বাস্তব। ঘর গুছিয়ে এখন চলে যাব রান্না বান্নায়, যেটা আমরা হচ্ছে প্রতিদিন সবাই করি, সেটাই আমিও দেখাই। এই পর্যায়ে এসে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না, আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। রান্না করব তো সব কিছু গুছিয়ে নিয়েছি। রান্না বান্না তো একটা নিরবিচ্ছিন্ন কাজ। ঘরের মধ্যে তো হচ্ছে কথা বলি, আর বাচ্চাদের সাথে কথা বলি, আরাফার বাবার সাথে কথা বলি। তো এই পর্যায়ে আমি কিন্তু চলে এসেছি, আরাফার বাবার সাথে আর কথা বাড়াই নাই, চুপচাপ আছি। তো দেখা যাক আমি কি চাই উনি কি বুঝেছেন সেটা চলতে থাকুক। এই ফাঁকে হচ্ছে আপনাদের সাথে গল্প করতে থাকি, গল্প করি আর রান্নাবান্না করি। এখানে সবগুলা মশলা হচ্ছে শেষ হয়ে গিয়েছে, তো এগুলা হচ্ছে আগে রিফিল করে নিচ্ছি। কিছুটা কোটা ছিল, কিছুটা কোটা ধোয়া হয়েছে, আর কয়েকটা ধোয়া হয়নি, এভাবে চলছিল আর কি। একটা কয়েন নিয়েছি ইলিশ মাছটা পরিষ্কার করার জন্য। মাছ পরিষ্কার করতে বরাবরই হচ্ছে চামচ, ছোট চায়ের চামচ দিয়েও পরিষ্কার করি। এখন আধুনিক যুগ, অনেক যন্ত্রপাতি বের হয়েছে, কিন্তু আমরা যে ছোটবেলায় দেখেছি আমার আম্মা অনেক সময় বটি দিয়ে করতেন, বা হচ্ছে এরকম চামচ দিয়েও করতেন। তো আমার কাছে ভালো লাগে কয়েন দিয়েও পরিষ্কার করা যায়। এই যে আমি কত দ্রুত সময়ে মাছটা পরিষ্কার করে নিয়েছি। আগেকার কথা তো কি বলবো, ছোটবেলায় হচ্ছে যখন ইলিশ মাছ নিয়ে আসতো, কত বড় বড় মাছ নিয়ে আসতো আমার আব্বা। তো তখন হচ্ছে আমাদের কলপাড়ে মাছ রাখা হতো, আর আমরা ভাই বোনরা এরকম গিয়ে আমার সাথে সাথে মাছগুলোকে পরিষ্কার করতাম। তখন তো এত ফ্রিজ ছিল না, আধুনিক জমানা হয়েছে এখন। ফ্রিজ ছিল না, সবগুলো মাছ একসাথে কেটে ধুয়ে মাছগুলো হচ্ছে জাল করে রাখতো। তখন যে জাল করা মাছ কি যে মজা লাগতো, আর যারা হচ্ছে খেয়েছেন আমার মতো 90 দশকে যারা আছেন তারা হয়তো বলে বুঝতে পারবেন। কিন্তু আধুনিক যুগে এখন আর সেই রকম ইলিশও নেই, আর হচ্ছে সেই স্বাদও নেই। কাঁটা চামচ দিয়ে, ছোট 4 চামচ দিয়ে আমরা পরিষ্কার করে নিতাম, আর হচ্ছে আমার আম্মা আমার কাছে কাছেই আমরা ঘুরতাম। কত বড় বড় মাছ ছিল, কত সুন্দর হচ্ছে তেল তেল ছিল মাছের। এখন তো আর সেরকম নাই। তো যাই হোক, আমার এই মিডিয়াম মাছটাতে হচ্ছে আমি
আমার মতো করে সাইজ করে নিয়েছি। আর ইলিশ মাছের সাথে সরিষার তেলের সম্পর্কটা তো অন্যরকম। এই যে এখন আপনাদের সাথে গল্প করছে যে আরাফার বাবার জন্য এত ভালোবাসা দিয়ে কি রান্না করছি। উনি ইলিশ মাছটা যেভাবেই রান্না করি পছন্দ করে, কিন্তু ছুটির দিনগুলোতে যখন বাসায় থাকে তখন দেখা গেছে যে একটু বিরিয়ানি টাইপের, একটু খিচুড়ি টাইপের খাবারটাই বেশি পছন্দ করে। তো ইলিশ মাছ যদি এখন মাছ দিয়ে তরকারিও করি আমি, কিন্তু এই বছর না আমাদের হচ্ছে ইলিশ পোলাওটা খাওয়া হয়নি। তো ইলিশ পোলাওটা উনি অনেক দিন থেকে খেতে চেয়েছিলেন, বলল যে আরও বড় ইলিশ নিয়ে আসি। আমি বললাম যে না, যেটা আছে মিডিয়াম সাইজ এটাতেও হয়ে যাবে, আপনি দেখেন আমি কিভাবে রান্না করি, ওটাতে ইনশাল্লাহ হয়ে যাবে। তো এই তো রান্নার রেসিপি আর কি বলবো আপনাদেরকে, হচ্ছে তো দেখিয়ে দিলাম কি কি দিলাম। সব পদের মশলা দিয়ে এখানে হচ্ছে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেলে এক সাইডে সরিয়ে মাছটাকে, তারপর একটু টক দইটাকে একটু ভালো করে ফেটিয়ে নিয়ে দিয়েছি। এখানে যেহেতু ইলিশ পোলাও রান্না করব, একটু মিষ্টি মিষ্টি টক দই, মানে রোস্টের যা আইটেম লাগে মুরগি পোলাও রান্না যেভাবে হয় ইলিশ পোলাওটাও সেম একই রকম। শুধুমাত্র এখানে আমি একটু সরিষার তেলের পরিমাণটা বাড়িয়ে দিয়েছি। আর রান্নাবান্না এটা হচ্ছে সবাই করতে করতে হয়ে যায়, সবারই হচ্ছে আন্দাজ এসে যায়। তো মাছটাকে আমি এমনভাবে করছি যেন আমি মাছটা শেষের দিকে শুধু পোলাওর উপর দিয়ে দিয়ে দেব, আর যাতে করে হচ্ছে মাছের ভিতরের মশলাপাতি ঢুকে বা মাছের যে রসকস আছে সবই যেন বের হয়ে যায় সেরকম। আর যেটা বললাম এই যে মোরগ পোলাওর মতোই টক দই দিয়েছি, সেই সাথে ব্যালেন্স করার জন্য 2 চামচ চিনি দিয়েছি। এই তো আমাদের মতো পরিমাণ করে চাল দিয়ে দিলাম, যে যেরকম খাবে। আমার এখানে 6 পিস মাছের জন্য আমি প্রায় 3 পোয়া পরিমাণ চাল দিয়েছি, মানে 250 গ্রামের কাপে মেপে দেখেছি আমি, এখানে 3 পোয়া পরিমাণ চাল আছে। আর চালের সাথে মশলাটাকে ভালো করে মিশিয়ে ভাজা ভাজা করে নেব যতক্ষণ পর্যন্ত হচ্ছে ঝোলের পানিটা শুকিয়ে না যাবে, মাছ কষানোর ঝোলটা, ততক্ষণ পর্যন্ত ধীরে ধীরে রেখে রেখে হচ্ছে চালটাকে ভালো করে কষিয়ে নেব। যারা আসলে এই নতুন রাঁধুনি আছেন আমি তাদের উদ্দেশ্যে বলছি, আর পুরনো আমার আন্টিরা তারা তো আমার থেকে অনেক স্পেশাল হচ্ছে রান্নাবান্না পারেন। আমার আম্মাকে দেখেছি আমি এভাবে রান্না করতে, মশলায় কষিয়ে নিয়ে তারপর ভালো করে তুলে তারপর চাল ভেজে এই তো ঝোলের পানিটা দিয়ে দেয়। এখানে হচ্ছে যারা পোলাও রান্না করতে করতে অভিজ্ঞ হয়ে গিয়েছেন তারা হচ্ছে তো জানেন, আর যারা নতুন আছেন তারা পানির পরিমাণটা এমনভাবে দিবেন চালের দ্বিগুণ পরিমাণ পানি, 3 কাপ চাল হলে 6 কাপ পরিমাণ পানি। তো আমার তো হচ্ছে আর ওরকম মাপা লাগেনি, আমি আমার আন্দাজ মতো দিয়ে দিয়েছি। আর ওই যে বললাম মাছটা আমি শেষে দেব। এই তো এখন যে দমে রাখবো, দমে রাখার সময়টাতে মাছটা দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর একটু রেস্টুরেন্টের ফ্লেভার আনার জন্য কেওড়ার জল আর গোলাপ জল দিয়ে দিয়েছি। এই পাশে মাথা লেজ দিয়ে কচুমুখী রান্না করছি, এটা রাতের জন্য, কারণ রাতের বেলায় তো একটা তরকারি লাগবে, মুরগি পোলাও তো একবেলা খেয়ে শেষ। তো আর রাতে একটু তরকারি ছাড়া, ঝোল ভাত ছাড়া আমারও ভালো লাগে না, সেজন্য ওই পাশে হচ্ছে কচুমুখিটা বসিয়েছিলাম। এই ফাঁকে ওই যে আরাফার বাবার ভালোবাসার রান্না বান্না, সেটা উনি ভর্তা খেতে খুব পছন্দ করেন, তো ওনার জন্যই হচ্ছে ভর্তাটা করেছি। পোলাও বিরিয়ানির সাথে একটু ভর্তা দিয়ে মাখিয়ে খেতে বেশ ভালো লাগে, আমার কাছেও ভালো লাগে। ওই যে ওনার সাথে থেকে থেকে খেয়ে অভ্যাস হয়ে গিয়েছে। উনি জুমার নামাজে গিয়েছেন, এই ফাঁকে আমি বাচ্চাদেরকে গোসল করিয়ে তারপর নামাজ পড়ে আমিও রেডি হয়ে গিয়েছি যে খাবারের জন্য। আসলে ছুটির দিনগুলোতে একসাথে খাওয়ার হয়। সকাল থেকে আমি যেটা বলতে চেয়েছিলাম আরাফার বাবাকে, যে আমাদের সবার হচ্ছে কিছু টুকিটাকি জিনিসপত্র কেনার আছে, আর সেই সাথে যেহেতু আজকে ছুটির দিন তো চলেন একটু ঘুরে আসি। তো ওইটাই বলতে গিয়ে থেমে গিয়েছি। এখন যখন হচ্ছে খাবার দাবার খেয়ে উঠেছি বা বিকেলে একটু রেস্ট নিয়েছি, তখন বলছেন চলো, তোমার মনের অবস্থা আমি বুঝতে পেরেছি, তোমরা কিছু কেনাকাটা করতে চাও। তো এই তো সন্ধ্যার পরে মাগরিবের নামাজ পড়ে বের হয়ে গিয়েছি। এখানে আসার একটা উদ্দেশ্য আছে, কিছুদিন থেকে সবাই হচ্ছে ব্লগে দেখছি যে যমুনা ফিউচার পার্কে মিস্টার DIY মালয়েশিয়ান একটা কোম্পানি, ওরা এসেছে এবং কি লো প্রাইসে সব কিছুই হচ্ছে সবাই কিনছে। তো ব্লগে দেখে দেখে আমারও খুব ইচ্ছে হচ্ছিল আসার, আর আমার ক্যামেরাটা আজকে আরাফা ধরেছে, আমি আবরারকে নিয়ে হেঁটে যাচ্ছিলাম।
তাড়াহুড়ো করে ঢোকার জন্য, কিন্তু দুর্ভাগ্য এই যে এসে দেখি বন্ধ হয়ে গিয়েছে মিস্টার ডিআইওয়াই। তো ওনারা বলছিলেন যে 7টা বেজে গিয়েছে, এখন আর হবে না। আসলে আমরা একটু জ্যামে পড়েছিলাম, তো হচ্ছিল না। আর এখানে চলে যাচ্ছি উপরে, একটু আরাফা আবরারের জন্য জুতা দেখব, আর আরাফার জন্য ব্যাগ কেনার আছে। এই তো টুকিটাকি কেনাকাটা। এই যে আমাদের আরহানো মাশাল্লাহ অনেক খুশি হয়েছে। আসলে আসলেই তো খরচ, সেটা তো আরাফার বাবা বুঝতে পারে। তো এটা না হয় সেটা, আমরা একটা না হয় একটা দেখতেই থাকি, কিনতেই থাকি। এখন কার কাছে আর চাইবো বলেন? উনি তো হচ্ছে পরিবারের প্রধান, তো ওনার কাছে তো চাইতে হয়। ওনার কাছে চাইবো না কার কাছে চাইবো? তো চাওয়ার ভঙ্গিমাটা একটু অন্যরকম করে চাইলে না কাজ হয়ে যায়। এই যে আজকে নীরব ছিলাম, আমার নীরবতার ভাষা উনি বুঝতে পেরেছেন। আনন্দটাই আসলে অন্যরকম হয়। এই যে আজকে ঘুরতে বেরিয়েছি, আজকে বেশ খুশি আমরা সবাই। তো আমাদের এই খুশি খুশি মুহূর্তটা আর আপনাদেরকে জানিয়ে আমি এখান থেকে হচ্ছে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব। আপনারা দেখতে থাকুন। তো বেঁচে থাকলে ইনশাল্লাহ আবার দেখা হবে, কথা হবে। আল্লাহ হাফেজ।